টিকিটের কাউন্টার আছে কিন্তু টিকিট 0 রুপিস। আর এখানে একটা খুব ভালো সুবিধা আছে, গুয়াহাটিতে উবের সার্ভিস আছে। একটা উবের অটো নিয়ে নিয়েছি, কতক্ষণ সময় লাগে দেখি, খরচাটা পরে বলছি। উমানন্দ মন্দির যাওয়ার জন্য বোট পাওয়া যাবে না, ওই উপর থেকেই উমানন্দ মন্দির দেখে নিতে হবে। মেয়েরও টিকিট কাটতে হয়েছে, 3.5 বছর বয়স বললাম, বললো না তাও হাফ টিকিট লাগবে। বাচ্চাদের কত রকমের রাইডস, এগুলোর জন্য 1 টাকাও এন্ট্রি ফিস নেই। ভারতের উত্তর পূর্বাঞ্চল বরাবরই ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অত্যন্ত প্রিয়। এর রূপ এবং প্রকৃতির সৌন্দর্য সকলকার মনকেই আকৃষ্ট করে। আজ আমরা এসেছি ভারতের সেই উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার গুয়াহাটিতে, যেটি আসাম রাজ্যে অবস্থিত। আমরা যখন নর্থ ইস্টের ট্যুর করি, সে অরুণাচল হোক বা শিলং, আমাদের কিন্তু গুয়াহাটি হয়েই সামনে যেতে হয়। এছাড়াও আমরা নীলাচল পাহাড়ে আসি মায়ের অন্যতম সতীপীঠ কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তবে তীর্থ করতে আসুন বা ট্যুর করতে, মাত্র একদিনে এই গুয়াহাটি শহরের আশেপাশে কি কি দেখা যায় সেটাই তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। গুয়াহাটি বা তার আশপাশে বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এছাড়াও কম খরচে প্রাইভেটভাবে ঘোরার একটা টিপসও রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি ইউজফুল মনে হয় তাহলে বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করতে পারেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ঘড়িতে সময় 11টা 10, আমরা বেরিয়েছি রোপওয়ে পয়েন্টের জন্য। আর এখানে একটা খুব ভালো সুবিধা আছে, গুয়াহাটিতে উবের সার্ভিস আছে। একটা উবের অটো নিয়ে নিয়েছি, কতক্ষণ সময় লাগে দেখি, খরচাটা পরে বলছি, ভিডিওতে থাক। তো উবেরে করে আজকে আমরা গুয়াহাটি সাইট সিন করবো। সকাল 9:30টার সময় গুয়াহাটিতে নেমে হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়েছি সাইট সিন করতে। গুয়াহাটিতে 24 আওয়ার্সই উবের সার্ভিস রয়েছে, যেখানে অটো, কার সবই পেয়ে যাবেন। 2 জন বা 16 ট্রাভেলের ক্ষেত্রে উবের অটো কিন্তু অনেকটা ইকোনমিক্যাল। এছাড়াও আমরা মোটামুটি 8টারও বেশি সার্ভিস নিয়েছি, ওয়েটিং টাইম 5 থেকে 6 মিনিট। আমরা পৌঁছে গেছি রোপওয়ের কাছে। আমাদের উবেরে ভাড়া পড়েছে 80 টাকা। তো 80 টাকার মধ্যে আমরা পৌঁছে গেছি। আমি টোটালটা একটা অটো বা কিছু যদি ভাড়া করতাম, আমাকে 2500 থেকে 3000 টাকা বলছিল সাইট সিনগুলোর জন্য। পুরোটা ঘুরি, যদি ভালো দেখি যে উবেরে কম খরচা হচ্ছে তাহলে আপনাদের অবশ্যই সাজেস্ট করবো। রোপওয়েটা দেখুন, একটা ইনফরমেশন পেলাম যে ব্রহ্মপুত্রের নদের মধ্যে জলের পরিমাণ বেশি হওয়ার কারণে এখন রোপওয়ের সার্ভিসটাই অন আছে, বোট সার্ভিস নেই। উমানন্দ মন্দির যাওয়ার জন্য বোট পাওয়া যাবে না, ওই উপর থেকেই উমানন্দ মন্দির দেখে নিতে হবে। আর বোট সাইডের রোপওয়ের খরচ 400 টাকা পার হেড, আর সিঙ্গেল সাইডের খরচ 250 টাকা পার হেড। বললাম যে 400 টাকা করে ভাড়া লাগবে যাতায়াত নিয়ে, কিন্তু টিকিট কাটতে গিয়ে দেখি 200 টাকা করে লেগেছে। পরে জিজ্ঞাসা করলাম যে ওটা নেক্সট মান্থের মানে 6 বা 7 তারিখ থেকে ওই ভাড়াটা লাগু হচ্ছে। তো যেহেতু আমরা এখন জুন মাসে আছি, তাই জন্য পুরোনো ভাড়াটাই নিচ্ছে। 200 টাকা যাওয়া আসা দুটোই হয়ে যাবে। তো আমরা দুটো টিকিট নিয়েছি, যাওয়া আসা নিয়ে টোটাল 400 টাকা লাগবে। যেটা দেখলাম একসাথে 20 জন করে ছাড়ছে। লাইন মোটামুটি বেশ ভালোই হয়েছে, লাইনটা আপনাকে সামনে গিয়ে দেখাচ্ছি। দুটোই এরকম আছে, একটা যাচ্ছে একটা আসছে। একবারে ওই 20 জন প্লাস মাইনাস হিসাবে ওরা নিচ্ছে, কখনো 18 নিচ্ছে, কখনো 21 নিচ্ছে। 20 জন আর কি ধরে রাখুন। তো আমরা মোটামুটি হয়তো 2-3 ধাপের পর হয়ে যাবে আশা করছি। আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের চেক করিয়ে ভেতরে প্রবেশ করিয়েছে। তো এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, ওয়েট করতে হবে, রোপওয়েটা এলে আমাদের উপরে ডেকে নেবে। অন্তত 5 থেকে 7 মিনিট ওয়েট করার পর আমাদের ডাক পড়লো। উপরে ওঠার জন্য রয়েছে লিফট। যেটা দেখলাম এই কেবল কারটি রাউন্ড না, মানে দুটি ভেহিকেল দুটি আলাদা দিক দিয়ে অপারেট করছে। ভাইজাগে যেটা দেখেছিলাম সেটা কিন্তু রাউন্ড ছিল। তবে আপনারা যে রোপওয়েতে উঠেছেন সেটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোথা থেকে রোপওয়েতে উঠেছেন সেটাও জানাবেন। আমরা এই উপর তলাটায় চলে এলাম। রোপওয়ে এখন ফাইনাল স্টেজে আছি, রোপওয়ে আসছে, ওয়েটিংয়ে আছি, একটু পরেই আমরা উঠবো।
আমরা রোপওয়েতে উঠেছি। হঠাৎ করে নিচের দিকটা দেখলে একটু ভয় করবে। চলেছি ব্রহ্মপুত্রের উপর দিয়ে, জলের ফ্লো কিন্তু বেশ ভালোই আছে, সেজন্যই হয়তো আজকে ফেরি সার্ভিসটা বন্ধ রয়েছে। অসাধারণ এক্সপিরিয়েন্স। ওই দূরে দেখা যাচ্ছে উমানন্দ দ্বীপ, কি ভীষণ চওড়া নদী, ভিতরে একটু আওয়াজ রয়েছে। দ্বীপের খুব কাছে চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে উমানন্দ মন্দির। কথিত আছে কামাখ্যার সাথে সাথে উমানন্দের দর্শন না করলে এই তীর্থ অপূর্ণ থাকে। কি সুন্দর শহর, গুয়াহাটি শহর। এটা হয়ে গেলে তোমাকে গান চালাবো। হ্যাঁ, একটা গান চালিয়ে দিল। কি দেখবি? আমার মেয়ে খুব ভয় পেয়ে গেছে, তো সেজন্য তাকে এখন ভোলানো চলছে। এখন আমরা আছি কোথায়? আমরা এই ব্রহ্মপুত্র নদীর উপরে। ব্রহ্মপুত্র নদ না নদী গো? ব্রহ্মপুত্র নদের উপরে। এই ব্রহ্মপুত্র নদ জানো তুমি কাকে বলে? এটা হচ্ছে কেবল কার। কি বলে এটাকে? কেবল কার। কি রকমের ট্রান্সপোর্ট? কেবল কার ট্রান্সপোর্ট। তুমি স্কুলে পড়বে তো এটা? এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের বললো যে আপনারা কত ঘুরে আসুন, এখানে কিছু মন্দির রয়েছে। যাই, কারণ এমনিতেও লাঞ্চ আওয়ার শুরু হবে, সেজন্য বললো একটু ওয়েট করতে হবে। চলো একটু ওয়েট করার থেকে কোথাও যদি ঘুরে আসা যায় বা কিছু খেয়ে নেওয়া যায়, খেয়ে নিই। 1:30-1:20 মধ্যে এখানে আসতে বলেছে, সেই অনুযায়ী আমাদের আবার নিয়ে যাবে। এই হিসাবগুলো লেখা আছে, বৌদ্ধ মন্দির, ওরা মক্কা, এইসব এত কিছু জায়গা এখানে আছে। ঘুরতে চাইলে ঘুরতে পারেন। এখন রোপওয়ে বন্ধ। এখানে একটা খাবার দোকান আছে, ম্যাগি ট্যাগি পাওয়া যায়। দুটো মন্দির ঘোরানোর জন্য 1200 টাকা করে, 1200 টাকা আর কি ভাড়া চেয়েছে। মনে হলো বেশি এক্সপেন্সিভ, আর আমাদের ফিরতে হবে তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে। সেজন্যই ডিসাইড করলাম এখানে একটু ম্যাগি ট্যাগি খেয়ে 1:20 মধ্যে আবার রোপওয়ে সেন্টারে চলে যাব। ওখান থেকে ব্যাক করে আবার ওই পারে, তারপর বাকি সাইট সিনগুলো করার আগে কিছু খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে বাকি সাইট সিনগুলো করবো। বইতে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যদি আপনারা ওই 12:30 থেকে 1:30-র মধ্যে জার্নি করেন, কারণ এদের মাঝখানে একটা 30 মিনিটস বা তার থেকে কম একটা লাঞ্চ টাইম হয়, তো সেকেন্ড হাফ থেকে ওরা কিন্তু নাম্বারিং অনুযায়ী আপনাকে ওদিক থেকে রোপওয়েতে উঠতে দেবে। তো সেই জন্যই বললাম, যখন তোমরা এদিক থেকে ওদিকে যাচ্ছ, ওই মোটামুটি 12টা থেকে শুরু করে 12:30-1টার মধ্যে অবশ্যই ওখানে পৌঁছে এদিক ওদিক না ঘুরে আগে টিকিটের নাম্বারিংটা করিয়ে নেবে। তারপর তুমি ওখানে আবার 1:30 থেকে শুরু হয়, তো তার আগে ওখানে চলে এলে নাম্বার বিশেষে তোমাকে আগে কিন্তু সুযোগ দেওয়া হবে রোপওয়েতে চড়ার, নাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর এটা প্রযোজ্য ওই লাঞ্চ টাইমের আশপাশে যদি যান, মানে আপনি গেলেন লাঞ্চ টাইমের আগে বাট ফিরবেন লাঞ্চ টাইমের পরে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। ওখানে গেলে বলবে নাম্বারিংয়ের কথা, যদি ওটা দরকার হয় দিয়ে দেবে, আর যদি বলে যে না আপনার তো তাড়াতাড়ি হয়ে যাবে লাঞ্চের আগে, তাহলে আর নাম্বারিং করার দরকার নেই। আমরা চলে এসেছি পল্টন বাজারে। এখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। ভেজ মিল 80 রুপিস, চিকেন মিল 150, আর ফিশ মিল রয়েছে 140 টাকা, আর এগ মিল 120। তো আমরা একটা চিকেন মিল এবং একটা ফিশ মিল অর্ডার করেছি, দেখা যাক কেমন হয়। আপনার এটা এই যে খাবার দিয়েছেন, এটা তরকারি, এটাও একটা তরকারি, এটা ভাজা, এটা একটা তরকারি, ডাল, 2 পিস চিকেন, ভাত, পাঁপড়, এখানে লঙ্কা, পেঁয়াজ আর লেবু। আর এখানে সবই একই সেম, খালি মাছ রয়েছে। লাঞ্চটা একটু এক্সপেন্সিভ মনে হলো, কোয়ালিটি বা টাকা যেটা নিয়েছে সেই অনুযায়ী কোয়ালিটি কিন্তু নেই। এই জায়গাটি পল্টন বাজার, গুয়াহাটির সবথেকে পপুলার প্লেস। যত রকমের হোটেল, বাজেট হোটেল, রেস্টুরেন্ট সব এই জায়গাটার মধ্যেই পাবেন। ম্যাক্সিমাম টুরিস্ট কিন্তু এই জায়গাটাতেই স্টে করেন।
পল্টন বাজার থেকে সোজা চলে এলাম চিড়িয়াখানাতে, আসাম স্টেট জুর বোটানিক্যাল গার্ডেন। টিকিট কেটে নিয়েছি, তো খরচ পড়েছে 77। তিনজনের, মেয়েরও টিকিট কাটতে হয়েছে। 3.5 বছর বয়স বললাম, বললো না তাও হাফ টিকিট লাগবে, মানে চাইল্ডের হাফ টিকিট লাগবেই, আর বড়দের 33 টাকা করে টিকিট, আর বাচ্চাদের টিকিট 11 টাকা। 27 রুপিস পড়েছে, কিন্তু আমি 100 টাকা দিয়েছি, আমাকে 20 টাকা ফেরত দিয়েছে, আমাকে কিন্তু 23 টাকা ফেরত দেয়নি। ঠিক আছে, হয়তো খুচরোর প্রবলেম ছিল, অনলাইনে হবে না, ক্যাশই দিতে হবে। জুতে কাজ চলছে, কিছু বুঝতে পারছি না কোথা দিয়ে যাবো, তবে এখানে একটা পথ নির্দেশিকা আছে, ওখানটা একবার দেখি। একদম খোলা রয়েছে হরিণ, এখানে কোনো রকম কিছু ব্যারিকেড নেই, ডাইরেক্ট হরিণ দেখা যাবে। আমি হরিণ দেখেছি, বাঘ, সিংহ। জুতে এসে সার্কাসের মজা দেখতে পেলে কেমন লাগে দেখুন একটা ঝলক। হরিণ এই দেখ ডাকছে। জু মানেই কিন্তু হাঁটতে হবে। যদি আপনারা সকাল সকাল প্ল্যান করেন তাহলে প্রথমেই সকালের দিকে জুটা রাখবেন, এই খেয়ে দিয়ে আর হাঁটা যায় না। চলো তবুও হাঁটতে হবে, মেয়ের ভালো লাগছে জু, তাই আমাদেরকেও দেখতে তো হবেই, আমাদেরও ভালো লাগে জু। এখানেও দেখছি বেশ কয়েকটা হরিণ রয়েছে। চিড়িয়াখানা হেঁটে হেঁটে দেখতেই ভালো লাগে, তবে এখানে একটা প্রবলেম, একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় হেঁটে একটা পশু দেখতে যাচ্ছি, ওখানে গিয়ে দেখছি পশুটা নেই। যেহেতু এখানে কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্টের কাজ চলছে, তো ম্যাক্সিমাম পশুই কিন্তু নেই। তবে আমরা জিজ্ঞাসা করলাম যে বাঘ আর সিংহ রয়েছে, ওই দুটোই দেখে আমরা ব্যাক করব, কারণ অনেকটা সময় নালে নষ্ট হয়ে যাচ্ছে। বেশ বড় এলাকা জুড়ে রয়েছে চিড়িয়াখানা, তার উপরে পাহাড়ের উপরে কখনো উঠতে হচ্ছে, পাহাড়ের নিচে নামতে হচ্ছে। নিচে নামতে তো ভালোই লাগছে, তো উঠতে গেলে অসুবিধা হচ্ছে। জুয়ের ভিতরে রয়েছে একটা ক্যাফেটেরিয়া, বেশ কয়েকটা বসার সিটও রয়েছে, তবে আমি জিজ্ঞাসা করলাম বেশ এক্সপেন্সিভ। আর এই দূরেই রয়েছে একটা সেলফি পয়েন্ট, আই লাভ অসম জু, ওখানে দাঁড়িয়ে সেলফি তোলা যেতে পারে। এই জায়গাটা থেকে কিছুটা সামনে গেলেই বললো যে বাঘ, ভাল্লুক বা সিংহর জায়গাটা রয়েছে, আমরা ওটাই দেখব। এই যে বাঘ, আমরা এসে গেছি বাঘের কাছে। বল। তারপর আমি বাঘের কাছে এসে গেলাম, এবার আমরা সিংহ দেখব, এটাই বলতে চেয়েছিল। যাই হোক, এসে গেছি সিংহের কাছে। ওই যে সিংহ দূরে দেখা যাচ্ছে, একটু আগে যে দেখলাম আমরা চিতাবাঘ, আর এই সিংহ দুজনকারই খুবই করুণ অবস্থা, যেটা আপনারাও দেখেছেন, বুঝতে পারবেন। এই সিংহটা দেখে এবার আমরা বাইরের দিকে যাব, কারণ এদিকে শুনলাম ভাল্লুকটা নেই। একটা নতুন জিনিস দেখলাম, সাদা হরিণ। এটা আমি প্রথমবারই দেখলাম, আমি কোনো চিড়িয়াখানাতে এই জিনিসটা দেখিনি। জু থেকে বেরোনোর মুখে দেখতে পেলাম এই ওরাং ওটাংদের। দেখুন, এই একটা ওরাং ওটাং, এ তো খেলাধুলা করছে, আর একটা ওরাং ওটাংকে দেখুন সে কি করছে। যাই হোক, অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখা হয়নি, কারণ অনেকটা এলাকা জুড়ে রয়েছে, আর অনেক জায়গাতে জন্তু জানোয়ার নেইও, মানে ডেভেলপড হচ্ছে চিড়িয়াখানাটা, হয়তো দূরে কোথাও রাখা রয়েছে। তো মেন কিছু জিনিস দেখে নিয়েছি, সেটা আপনারা দেখেছেন অলরেডি ভিডিওতে। বাকি একটু সময় নিয়ে এলে পুরোটা ঘুরতে পারবেন। আর অনেক হাঁটতে হচ্ছে, বয়স্ক মানুষজন বা বাচ্চা নিয়ে যদি আসেন তাহলে ওই ইলেকট্রিক যে ভেহিকেলগুলো আছে ওগুলো নিয়ে নেবেন। এটা হচ্ছে ফুল ম্যাপ। আমরা এর মধ্যে কিছু জিনিস দেখতে পেয়েছি, কিছু জিনিস নেইও, আর কিছু জিনিস হয়তো দেখার সুযোগও হয়নি সময়ের অভাবে। জু থেকে উবের অটো করে চলে এলাম নেহেরু উদ্যানে। তো আমাদের ভাড়া পড়েছে 110 টাকা, আর এখানে রয়েছে টিকিট আমি কাটতে দিয়েছি, টিকিট কাটছে। এ একটা জোর করে ফু বেলুন কিনে নিয়েছে, এর কথা এটাকে ফু বেলুন বলে। কত করে?
ধরো ধরো ধরো। আচ্ছা, কোনো ফিজ নেয়নি, টিকিটের কাউন্টার আছে কিন্তু টিকিট 0 রুপিস, দুজনের কোনো টিকিট লাগলো না। তবে এন্ট্রি করার সময় আমাদের নাম আর মোবাইল নাম্বারটা লিখে নিল, আর কোনো খাবারের জিনিস আছে কিনা জিজ্ঞেস করে নিল। বাকি ঘুরে দেখি, আপনাদেরকে দেখাচ্ছি কেমন পার্ক। প্রথমেই রয়েছে জওহরলাল নেহেরুর একটা সুন্দর মূর্তি। খুব সুন্দর ডেকোরেটেড ভাবে সাজানো গার্ডেনটা। আমরা এখন আছি নেহেরু পার্ক। তো পার্কটা সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। গাছগুলো দেখুন কি সুন্দরভাবে কাটিং করে বেশ একটা সুন্দর শেপ দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এখানে যে মেনটেনেন্সটা হয় সব সময়, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত বাচ্চাদের সেরকম কোনো অ্যাক্টিভিটি চোখে পড়ছে না। যাই সামনের দিকে, আমার মেয়ে তো সেটা স্লিপ চড়বে বলে, বুঝতে পারছি না স্লিপ পাবো কিনা। এখানে একটা বেশ বড় স্তম্ভ রয়েছে, উপরে রয়েছে অশোক স্তম্ভ। এই জায়গাটা বেশ নিলিবিলি, বিকেলে সময় কাটানোর জন্য বেশ ভালো। এখানকার স্থানীয় মানুষরা এখানটায় সময় কাটান। ছোট্ট টয় ট্রেনের মতন এটা চলে কি জানি না, আর খুব সুন্দর বসার জায়গা, দারুণ। একটা বিকেল কাটানোর জন্য একটা আদর্শ প্লেস। বাচ্চারা খেলতে দিকটা এই যে দেখো যাবো না, আমি স্লিপ যাবো। কিছু যাবো না, স্লিপটা যাবো। কত বাচ্চারা এখানে খেলছে। একটা বাচ্চাদের এটা বেশ বিকালটা এনজয় করার জন্য খুব ভালো জায়গা। ভালোই হয়েছে এই সময়টা এসেছি। ছেড়ে দাও, করে দাও। আসো ভিতু, ধরে থাকতে হবে কিন্তু। আমি উঠবো। এই তুমি উঠলে হবে না বাচ্চাদের। অনেকদিন পর এই গুয়াহাটির নেহেরু পার্কে নিজেদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো লাগছে। বিকেল বেলাটা নেহেরু পার্কের জন্য রাখবেন, এখানে ছোটরা থাকলে খুব আনন্দ করতে পারবে। এছাড়া আপনারা একটু বসে কিছুটা সময় এনজয় করতে পারবেন। আর মনে রাখবেন বৃহস্পতিবার বন্ধ থাকে কিন্তু পার্কটা। পার্ক বলতে একদম পারফেক্ট পার্ক। এই পার্কটির খুবই পাশেই রয়েছে ব্রহ্মপুত্র রিভার। এখন যাব আমরা ব্রহ্মপুত্র রিভার সাইডে। এখান থেকে খুব একটা বেশি দূরত্ব নয়, তবে বাচ্চা থাকার কারণে আমাদের একটা অটো নিতে হবে। দেখি কোনো উবের পাই কিনা। গুয়াহাটিতে যেখানে যেখানে আমরা কম টাকায় বা বিনামূল্যে এন্ট্রি করতে পেরেছি, 5 জুলাইয়ের পর থেকে সেখানে কিন্তু টাকার অ্যামাউন্ট বাড়বে, আর না হলে নতুন করে এন্ট্রি ফিস চালু হবে। যেমন এই নেহেরু পার্কে 50 টাকা করে এন্ট্রি ফিস লাগবে, কিন্তু আজ আমাদের জন্য ফ্রি। এই যে নেহেরু পার্ক, আর এই রাস্তার উল্টো দিকে রয়েছে কটন কলেজ। এবার চলে এসেছি ব্রহ্মপুত্র রিভার সাইডে। 12টার সময় করে কেবল কারে চড়েছিলাম, আর ওই যে উমানন্দ দ্বীপ ওখানটা করে আমরা নামতে পারিনি যেহেতু বোট চলছে না। আর আমরা পুরোটা গিয়েছিলাম ওই পারে, ওখান থেকে আবার ব্যাক করেছিলাম। আর এটা খুব কাছেই ছিল রোপওয়ে পয়েন্ট থেকে, কিন্তু এই সন্ধ্যেবেলার সৌন্দর্যটা দেখবো বলে আমরা তখন স্কিপ করে বাকিগুলো ঘুরে নিয়েছি। আর সন্ধ্যেবেলা এসেছি এটা দেখার জন্য। আপনারা কিন্তু এই সন্ধ্যা সময়টাই বেছে নেবেন এই ব্রহ্মপুত্র রিভার সাইড করার জন্য। অনেক বসার জায়গা রয়েছে, আর একটা খুব সুন্দর একটা পরিবেশ ছোট ছোট আলোর মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। আর এখান থেকে সুন্দরভাবে ব্রহ্মপুত্রকে উপভোগ করতে পারবেন। আমরা এই দিক থেকে নিয়েছিলাম রোপওয়ে, আর এই কেবল কার দিয়ে উমানন্দ দ্বীপের উপর দিয়ে আমরা পৌঁছে গেছিলাম ওই দিকে। আবার কিছুক্ষণ ওয়েট করে আমরা আবার ব্যাক করেছিলাম। ব্রহ্মপুত্রে যদি জলের স্তর কম থাকে তাহলে কিন্তু বোটিং করে ফিরে আসা যায়, যেটা আমাদের প্ল্যান ছিল, কিন্তু আজকে কোনো কারণে বোট হচ্ছে না জল বেশি থাকার কারণে।
তো আপনারা যখন আসবেন তখন আপনারা একদিকে রোপওয়ে বুক করবেন, আর ওখান থেকে বাই বোট উমানন্দ দ্বীপ, এবং সেখান থেকে এখানে এসে তারপর এদিকে সাইট সিনগুলো করে নেবেন। ম্যাক্সিমাম জায়গাতেই এন্ট্রি ফি কিন্তু এখনো পর্যন্ত ফ্রি। সম্ভবত 4th জুলাই বা 6th জুলাই থেকে সমস্ত জায়গায় এন্ট্রি ফি স্টার্ট হয়ে যাবে ম্যাক্সিমাম জায়গা থেকে। এখানে কোনো আমাদের এন্ট্রি ফি লাগেনি, নেহেরু পার্কেও লাগেনি। আর রোপওয়েতে আমাদের 400 টাকা দুজনের লেগেছে আপ অ্যান্ড ডাউন। কিছুদিন আগে আমরা প্রিন্সেপ ঘাট ঘুরেছি, আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গা নদী কে আমরা দেখিয়েছি একটা ভিডিওর মাধ্যমে। আজ আমরা আছি ব্রহ্মপুত্র নদের পাশ দিয়ে। ব্রহ্মপুত্র নদের পাড়টা যে সুন্দরভাবে সাজানো হয়েছে, আসাম সরকার বিষয়টাকে বেশ গুরুত্ব দিয়েই বিষয় সাজিয়েছে, দারুণ লাগছে, ভীষণ সুন্দর। না এলে সত্যি মিস করতাম। এখানে আমার গান বাজনা হচ্ছে, অসমীয় গান বাজনা। অনেকটা লোকগীতির মতন। অনেকটা লোকগীতির স্টাইলে গান। এখানে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র রাখা রয়েছে, যেটা আপনারা নিজেরাই এক্সপিরিয়েন্স করতে পারেন। চারিদিকে এইদিক ওইদিক দুদিক মিলে রয়েছে লম্বা বসার জায়গা। তো বসার দিক দিয়ে কোনো রকম সিটের কম নেই, তো সব কিছুই এখানে আছে। তো আপনি আসুন, সে এনজয় করুন একটা সুন্দর সন্ধ্যাটা। আজ গুয়াহাটির অনেকগুলো টুরিস্ট স্পট দেখলেন, এটা তো অবশ্যই কোথাও দেখেছেন কি নোংরা পড়ে আছে? কারণ এখানে সরকার প্রচন্ড স্ট্রিক্ট, এখানে যারা অথরিটিতে আছে তারা প্রচন্ড স্ট্রিক্ট। মানে আমরা এই যে পার্কগুলোয় আসছি, আমাদেরকে রীতিমতো ব্যাগ চেক করে দেখছে কোনো রকম খাবার আছে কিনা। যদি খাবার থাকে ঢুকতে দিচ্ছেই না, খাবার রেখে ঢুকতে পারে, তবে জলের বোতল অ্যালাউ করা হচ্ছে। আর প্রতিটা ধারে ধারেই দেওয়া আছে ওয়েস্টবিন। তো কিছু যদি আপনার মনে হয় যে ফেলতে হবে, ওখানে গিয়েই কিন্তু ফেলতে হবে। এটা এমনি সিভিক সেন্স আমাদের থাকা দরকার, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকে না লোকের। কিন্তু এখানেই আবার যারা আসছে আমাদের কিন্তু থাকছে, কারণ কিছুটা প্রেশার গভর্নমেন্ট থেকে হয়তো দিলেই তবু আমরা হয়তো শিখি। বাচ্চাদের কত রকমের রাইডস, এগুলোর জন্য 1 টাকাও এন্ট্রি ফিস নেই। শুধু একটা নয়, 2, 3টে আরো বেশি রাইডস রয়েছে বাচ্চাদের এন্টারটেইন করার জন্য। কত সুন্দর আয়োজন, অথচ দেখুন 1 টাকাও এন্ট্রি ফিস নেই। আজকের গুয়াহাটি সাইট সিন আমরা বেশ ভালোই কাটাচ্ছি। সকালবেলা রোপওয়ে এবং দুপুরের দিকে চিড়িয়াখানা, তারপর বিকালে সুন্দর এক নেহেরু গার্ডেন, আর এখন সন্ধ্যাবেলায় এই বিনোদনের সেরা জায়গা এই ব্রহ্মপুত্র নদী পার। চারিদিকে কত লোক, কত বাচ্চা কাচ্চা তারা খেলছে। যদিও আজকে উইকেন্ড, সেজন্য হয়তো লোক সংখ্যাটা একটু বেশি। আর এই যে সব রাইডগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ ফ্রি এখনও পর্যন্ত, কারণ জুলাই মাসের 5 তারিখ থেকে টোটাল গার্ডেনটার উপরে একটা 60 রুপিসের এন্ট্রি ফি চার্জ হবে। তার মধ্যে এগুলো সমস্ত কিছু ফ্রি থাকবে, কিন্তু আমরা আজকে বিনা পয়সাতেই ঘুরছি। এই যে মডেলগুলো দেখুন, এই মডেলগুলোর মাধ্যমে আসামের গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছে একটা
সুন্দর টয়লেট, তো অনেকক্ষণ যদি বসে থাকেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এই যে এটা 5 নম্বর গেটের এক্সিট পয়েন্ট। এদিকটা রয়েছে একটা রেস্টুরেন্ট লঞ্চের মধ্যে, এবং পার্টি হচ্ছে, আওয়াজ হচ্ছে গানের। ভিতরে গান বাজনার মাধ্যমে বিনোদন হচ্ছে। এবার আমরা এখান থেকে যাব বালাজি টেম্পল। ব্রহ্মপুত্র রিভার সাইডের রাস্তার উল্টো দিকেই বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ক্যাফে রয়েছে বা ছোটো ছোটো রেস্টুরেন্টও পেয়ে যাবেন। এই জায়গাটা দেখে মনে হয় একদম পারফেক্ট সন্ধ্যা কাটানোর জন্য একটা আদর্শ জায়গা। আমরা এখন নেহেরু গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি, আর রাতের বেলার এর আলোতে আরও বেশি সুন্দর লাগছে। আমরা বালাজি টেম্পল যাওয়ার জন্য একটা উবের অটো হায়ার করে নিয়েছি, ভাড়া পড়েছে 120 টাকা। আমরা এখন চলেছি বালাজি টেম্পল। এখানে কিন্তু দুটো বালাজি টেম্পল রয়েছে। আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু মেন বালাজি টেম্পল নয়। গুয়াহাটির রাস্তাঘাট কিন্তু দারুণ। এসেছি বালাজি মন্দিরে, তবে আরেকটা বালাজি মন্দির আছে। বড় বালাজি টেম্পলটা কিন্তু রাত 8টার সময় বন্ধ হয়ে যায়। তো এখন ঘড়িতে সময় মোটামুটি 7:30। আমরা বুঝতে পারছি না যেতে পারবো কি না। এখান থেকেও একটা উবের নিয়ে নিয়েছি। মোটামুটি সময় দেখাচ্ছে প্রায় 8টাতেই পৌঁছাবো। যদি সম্ভব হয় তাহলে এটা ঘুরে দেখব। আমাদের যাওয়ার আগেই 8টা বেজে গেছে, তাই আমরা বালাজি টেম্পলটা দেখতে পারলাম না। তবে আপনারা কিন্তু মিস করবেন না। আমরা এখন চলেছি আমাদের হোটেল এবিসি পয়েন্টের দিকে। এখানকার রাস্তাঘাট খুব সুন্দর এবং চারপাশের উঁচু উঁচু বিল্ডিং আপনাকে মুগ্ধ করবে। এখানে 24 আওয়ার্স উবের সার্ভিস রয়েছে। আজকে আমরা উবের সার্ভিসে করে অনেক কম খরচাতে প্রতিটা স্পট ঘুরেছি। এক একটা স্পট থেকে এক একটা স্পটের ভাড়া পড়েছে অ্যাভারেজ 80 থেকে 100-র মধ্যে, এবং ওয়েটিং টাইমও ±5 মিনিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কাল ভোরবেলা আমরা কামাখ্যা মন্দির যাব, এবং সেটাও উবেরে করেই যাব। তবে কামাখ্যা থেকে ফেরার সময় উবের সার্ভিসের ওপরে আমার একটা কমপ্লেন রয়েছে, সব কিছুই জানাবো পরের ভিডিওতে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।